শিক্ষার্থী কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম। যাই হোক, আমি গত ক্লাসেই বলছিলাম যে আসলে জীববিজ্ঞান ক্লাসে কাদের প্রথম বর্ষের বা কাদের দ্বিতীয় বর্ষের এটা মানে আলাদা করার কিছু নাই। অর্থাৎ জীববিজ্ঞানের যে ক্লাসগুলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যেটাই বলি না কেন, এই ক্লাসগুলা 21 সালের পরীক্ষার্থী বলো আর 22 সালের পরীক্ষার্থীর বলো, এই ক্লাসগুলো সবারই জন্যই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ক্লাস। তাই তোমরা আশা করি শুধু যে প্রথম বর্ষ অর্থাৎ 22 সালের পরীক্ষার্থী তারা এই ক্লাস দেখবে আর 21 সালের যারা তারা দেখবে না, তা না, সবার জন্য এটা। তবে আজকে রুটিন অনুযায়ী আমি হলো 22 সালের যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্য করে আজকের ক্লাসটা আমি তোমাদের টপিকগুলা আলোচনা করব। খেয়াল করো, তোমাদের জন্য একটা সুখবরই বলবো আমি, যে অত্যন্ত সুখবরের বিষয়, হয়তোবা অনেকের মধ্যে একটু ভীতি কাজ করছে। সেটা হলো অনেক দিন পর সশরীরে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। এতদিন হয়তোবা অনলাইনে পরীক্ষা দিছো, হয়তোবা মানে দিছো, কিন্তু সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু এই প্রথম তোমাদের সামনে আসছে। খুব শীঘ্রই CT4 হবে এবং এরপরে সেটা হলো ইয়ার ফাইনালের পরীক্ষা হবে। তো এই পরীক্ষাগুলো সবই কিন্তু সশরীরে হবে। তা আমি দেখলাম সশরীরে পরীক্ষার কথা শুনে অনেকের মধ্যেই এক ধরনের ভীতি কাজ করা শুরু করছে এবং জীববিজ্ঞান নিয়ে দেখলাম অনেকেই খুবই উদ্বিগ্ন, নানান ধরনের মন্তব্য, অনেকেই আমাকে ফোন কল দিচ্ছে, দিয়ে নানান ধরনের প্রশ্ন তারা করছে এবং প্রত্যেকটা প্রশ্নই দেখলাম যে উদ্বেগ উৎকণ্ঠা জড়িত প্রশ্ন। তো সেইগুলাকেই ক্লিয়ার করার জন্য এবং তোমাদের উদ্বেগ উৎকণ্ঠাকে, বিশেষ করে 22 সালের পরীক্ষার্থী যারা, তাদের যে পরীক্ষা সংক্রান্ত যে উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে সেইটাকে জীববিজ্ঞান প্রথম পত্রকে কেন্দ্র করে সেইটাকে কিছুটা মিনিমাইজ করার জন্য আজকের ক্লাসটাকে আমি সাজিয়েছি বিভিন্ন টপিক নিয়ে। তারপর এখানে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আবার 21 সালের পরীক্ষার্থীদেরও কাজে আসবে, সমস্যা নাই। তাহলে প্রথমে আমি একটু বলে নিই যে এক্সাম ভীতি সবারই থাকে কম বেশি, উদ্বেগ উৎকণ্ঠা সবারই থাকে। তবে আমি মনে করি যার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যত বেশি সে এক্সামে তত বেশি ভালো করে, কারণ সে চিন্তা করে, সে এক্সামকে অনেক গুরুত্ব দেয়, বিধায় তার মধ্যে কি এই উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। কিন্তু আমি যদি সবসময় উৎকণ্ঠিত হয়ে থাকি, ভয় যদি আমার মধ্যে সবসময় কাজ করে, তাহলে অনেক সময় কি আমরা ন্যাচারাল পারফর্মটা করতে পারি না। এইটা তোমরা যারা ক্রিকেট খেলো তারা ভালো বুঝবে। দেখবা প্রথমে যখন ব্যাট করা হয়, আমি একসময় ক্রিকেট খেলতাম, যদিও অনেক বড় পরিসরে না, তখন দেখছি যে যখন প্রথমে ব্যাট করতাম তখন কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে, কোনো টার্গেট নাই, কোনো কিছু নাই, খুব স্বাচ্ছন্দ্যে হলো ব্যাটিং করতাম, ভালো একটা রান পাইতাম। কিন্তু যখনই চেস করতে যাইতাম, অর্থাৎ যখনই একটা প্রেশার চলে আসতো যে আমাকে প্রতি ওভারে এত রান মেনটেন করে চলতে হবে বা আমাকে রান করতে হবে, তখন দেখা যেত কি যে ওই টেনশন বা ওই উদ্বেগ উৎকণ্ঠায় দেখা যেত পারফরমেন্স আরো খারাপ হয়ে যেত। খেয়াল করো, তার মানে উদ্বেগ উৎকণ্ঠা থাকা ভালো, বাট এইটা পুষে রাখা কিন্তু আবার ক্ষতিকর। তাই আমি তোমাদেরকে বলবো যে উদ্বেগ উৎকণ্ঠা যাদের ছিল, আজকে আমার আলোচনার পর বা ক্লাসের পর অনেকেরই উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কমে যাবে এবং আমি চাইবো যে এই উদ্বেগ উৎকণ্ঠা যেন 0 লেভেলে পৌঁছে যায়। খেয়াল করো, প্রথমে একটু বলি যে তোমাদের যে 8 সেট প্রশ্ন থাকবে ইয়ার ফাইনালে, আমি কিন্তু CT4 নিয়ে কথা বলছি না, ইয়ার ফাইনাল নিয়ে কথা বলছি। তাহলে যে 8 সেট প্রশ্ন থাকবে তোমরা জানো, তার জন্য তোমাদেরকে 4টা চ্যাপ্টারের কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর চ্যাপ্টার যেটা কোষ, 2 নম্বর মানে কোষ ও কোষের গঠন, 2 নম্বরে যেটা আছে সেটা হলো কোষ বিভাজন, 3 নম্বরে যেটা আছে সেটা হলো নগ্নবীজি এবং আবৃতবীজি। ওকে, আর 4 নম্বরে যে চ্যাপ্টারটার নাম দেওয়া হয়েছে সেটা হলো উদ্ভিদ শরীরতত্ত্ব। এখন খেয়াল করো, এই 4টা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য 8 সেট প্রশ্ন করা হবে। তাহলে এই যে 8 সেট প্রশ্ন করার জন্য আমাদের যদি আমি হিসাব করি, তাহলে প্রত্যেক চ্যাপ্টার থেকে গড়ে 2 সেট করে প্রশ্ন যাচ্ছে। খেয়াল করো, 100% প্রশ্নের তো উত্তর আর তোমাদের দিতে হবে না, সর্বোচ্চ হয়তো বা 5 সেট প্রশ্নের উত্তর তোমাদের দিতে হইতে পারে, সর্বোচ্চ 8 সেটের মধ্যে থেকে 5 সেট প্রশ্নের উত্তর দিতে হতে পারে।
তাহলে দেখো যে আশা করি আমরা যখন প্রশ্ন করব তখন অবশ্যই কি করব, যে যদি একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ প্রশ্ন করি সেটা 2টা বা অনেক সময় 3টা হইতে পারে, কোন একটা চ্যাপ্টারে হয়তো বা 3টা হয়ে গেল, তারপরেও দেখা যাবে কি যে বাকি যে 3টা চ্যাপ্টার, সেই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু 5টা প্রশ্ন কভার করা সম্ভব। এক। দ্বিতীয়ত একটু বলি, তোমাদের একটা যে কমপ্লেন বারবার অনেক ফোন এসছে আমার কাছে, অনেকে অনেক কমেন্ট করছে যে প্ল্যান্ট ফিজিওলজির যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের বিষয় যে স্যার এই চ্যাপ্টারটা পড়ানো হয় নাই, যদিও আমি তার গত ক্লাসে তার ব্যাখ্যা দিছি, কোথায় গেলে সেই ক্লাসগুলা পাবা, সব একেবারে আমি কে কোন সময় ক্লাস নিছে সেইগুলো আমি উল্লেখ করে গত ক্লাসে বলে দিছি, যে গেলেই তুমি ওই টপিকগুলোর ক্লাস পাবা। খেয়াল করো। তা তারপরেও আমরা যখন প্রশ্ন করব বা আমাদের কমিটির যারা প্রশ্ন করবে, কমিটি মেম্বাররা, তারা কিন্তু অবশ্যই তোমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিবে, কারণ ঢাকা কলেজে ক্ষেত্রে আমরা ছাত্রদের কি চাহিদা সেটাই সবসময় আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু তোমাদের অনেকেরই মন্তব্য দেখলাম উদ্ভিদ শরীরতত্ত্ব চ্যাপ্টার নিয়ে, যে এটা না থাকলে ভালো হতো বা থাকলেও যেন খুব বেশি কঠিন প্রশ্ন না হয়, এমন কথা অনেকের মধ্যে দেখলাম। তা আমরা সেইটাই বিবেচনা করে চেষ্টা করব যে তোমাদের এই চ্যাপ্টার থেকে তুলনামূলক প্রশ্ন কম দেওয়া, এবং যে প্রশ্নগুলা দিব অবশ্যই যেটা আমাদের অনলাইনে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসের টপিকের বাইরে থেকে কোনো টপিক আমরা দিব না, এবং যা দিব দেখবা অনলাইনে এই উদ্ভিদ শরীরতত্ত্বের যে ক্লাসগুলো পাবা তার মধ্য থেকেই তোমরা 100% প্রশ্ন পেয়ে যাবা ওই চ্যাপ্টারের। এই জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এবং তুলনামূলক চেষ্টা করব যে কম প্রশ্ন দিতে, এবং অন্য চ্যাপ্টার গুলাতে থেকে প্রশ্ন বেশি পরিমাণে দিতে চেষ্টা করব। কারণ আমাদের যেহেতু পরবর্তীতে আবার টেস্ট পরীক্ষা হবে, তারপরে আবার মডেল টেস্টও আমাদের কলেজ থেকে নেওয়ার ব্যবস্থা করা হয়, সেইগুলা যখন করা হবে তখন আমরা উদ্ভিদ শরীরতত্ত্বের প্রশ্ন সেখানে আবার কি পরিমাণে বাড়াই দিব, দিয়ে আমরা চ্যাপ্টারটাকে হলো একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে যাব। ওকে, তো সেই কারণে আমার মনে হয় যে এখানে যে কনফিউশনটা ছিল বা উদ্বেগটা ছিল, উৎকণ্ঠা ছিল, সেটা অনেকখানি তোমাদের কমে গেল, যে এই চ্যাপ্টারের যে প্রেশারটা তোমরা এখন ফিল করছো। এবং এই চ্যাপ্টারের আর একটা সমস্যা, যে এই চ্যাপ্টারে যখন তোমরা বই বের করো তখন দেখো অনেক তথ্য আছে, অনেক টপিকে আলোচনা করা আছে, অ্যাকচুয়ালি সব টপিক কিন্তু সিলেবাসে নাই, অর্থাৎ সিলেবাস বহির্ভূতও কিন্তু কিছু টপিক তোমরা বইয়ে পাবা। তাই আমার হিসাবে যে সিলেবাস বহির্ভূত যে টপিকগুলো আছে সেইগুলা বাদ দাও, এবং সিলেবাসে যা আছে তার মধ্য থেকেও যে টপিকগুলো আমরা অনলাইনে ক্লাস নিছি সেই ক্লাসগুলাই শুধু দেখো, আর কিচ্ছু আশা করি করা লাগবে না, তাহলেই তোমরা ইনশাল্লাহ যথেষ্ট ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবা, ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবা। উদ্ভিদ শরীরতত্ত্ব, তাহলে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে কথা শেষ। এরপরে যেটা থাকলো, যদি আমি ধরি কোষ ও কোষের গঠন যে চ্যাপ্টারটা, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো আছে, এই টপিকগুলার অনেক টপিকই তোমরা এসএসসি লেভেলে পড়ে এসছো, আবার ইন্টারমিডিয়েটে এসেও সেইটারই কিছু ইলাবোরেট রূপ তোমরা পাইছো। দেখবা যে আমাদের তো সব ক্লাস তো কমপ্লিট করা আছেই, এবং আমরা যখন তোমরা প্রশ্নটা হাতে নিবা তখন আশা করি ওই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা দেখে তোমরা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবা। কারণ আমি মনে করি যে ওই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটা তোমাদের জীবনে কোনো না কোনো সময়, কোনো না কোনো পরীক্ষা হয়, এসএসসি বা ইন্টারমিডিয়েট যে সিটি, এই সব জায়গায় কোনো না কোনো জায়গায় সেইগুলো তোমাদের প্র্যাকটিস করা অলরেডি হয়ে গেছে। সেই কারণে আমার মনে হয় না যে সেখানে খুব বেশি উদ্বেগের কারণ আছে। তাই ফার্স্ট চ্যাপ্টারের উদ্বেগ অনেকাংশে তোমাদের কমাই দিলাম। আশা করি দেখো এখানেও তোমাদের খুব বেশি একটা প্রবলেম হবে না। এবার সেকেন্ড চ্যাপ্টার, কোষ বিভাজন। কোষ বিভাজন চ্যাপ্টারে তোমরা এসএসসি তে তো মাইটোসিস খুব ভালোভাবে পড়ছিলা, ইন্টারে এসে হয়তো বা মিওসিস আর একটু মানে ইলাবোরেটলি, মাইটোসিসও একটু ইলাবোরেটলি আসছে, আবার মিওসিসও একটু ইলাবোরেটলি আলোচনা করা আছে। তো সেই কারণে এখানে মাইটোসিসের থেকেও আশা করি তোমরা প্রশ্ন পাবা, আবার মিওসিস থেকেও প্রশ্ন পাবা, কারণ জানো এই চ্যাপ্টারটা অনেক ছোট। তো এই ছোট চ্যাপ্টার থেকে যদি 2টা প্রশ্ন করতে হয় তাহলে সেখানে কিন্তু প্রায়
পুরা টপিকটাই, পুরা চ্যাপ্টারের প্রায় সকল টপিকই কিন্তু সেখানে চলে আসে। তার মানে তুমি এসএসসি লেভেলে যে মাইটোসিস পড়ে এসেছিলা সেই টাইপের বা তার থেকে আরেকটু এলাবোরেটলি এখানে পড়বা, দেখবা মাইটোসিস থেকে এখানে কিন্তু প্রশ্ন পাবা, আবার মিওসিস থেকেও প্রশ্ন পাবা। তাহলে মিওসিস যদি ভালো পড়া না থাকে তাহলে মিওসিসের টপিকগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি যে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে কোনো না কোনো জায়গায় এই মিওসিস নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিয়ে এসছো, অর্থাৎ প্র্যাকটিস হয়ে গেছে তোমাদের। এজন্য আশা করি এখানেও তেমন কোনো সমস্যা তোমাদের হবে না। এরপরে যেটা থাকলো সেটা হলো নগ্নবীজি এবং আবৃতবীজি। দেখো নগ্নবীজি আবৃতবীজি এই চ্যাপ্টারটা আসলেই প্রথম সাইকাসের কথা মনে পড়ে, তারপরে পয়াসি গোত্র, মালভেসি গোত্র, পয়াসি আর মালভেসি গোত্রের কথা মনে পড়ে। তো এই টপিকগুলাই যদি একটু ইলাবোরেটলি পড়ো, দেখবা কোনো জটিল টপিক বা জটিল যে বা কঠিন বলে তোমরা যে টপিকগুলা মনে করো, আমরা সেই টপিকগুলা মোটামুটি ভাবে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করব। কারণ তোমরা প্রথমবার সশরীরে একটা বড় সিলেবাসে পরীক্ষা দিতে আসছো। আমরা চাই না যে তোমরা এখানে এসে মানে খুব বেশি কঠিন কিছু হয়ে মানসিক কোনো যন্ত্রণায় ভুগো। তো সেই কারণে দেখবা যে একেবারেই আমরা চেষ্টা করব প্রশ্নটা এমন ভাবে তৈরি করতে, বা আমাদের যে কমিটি মেম্বার আছে এমন ভাবে তৈরি করবে, দেখবা যে সেখানে সর্বোচ্চ আলোচিত যে বিষয় বা সবথেকে ইম্পর্টেন্ট বলে পরিচিত যে টপিকগুলা, সেই টপিকগুলাই তোমরা সেখানে বেশি বেশি পাবা। হ্যাঁ, একেবারে যে দুই একটা জটিল টপিক পাবা না বা জটিল প্রশ্ন পাবা না তা না, সেটা না হলে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে হয় না। তাই সেইগুলাও হয়তোবা থাকবে, তো সেইটারও হয়তোবা অ্যাভয়েড করার মতো ব্যবস্থাও হয়তোবা সেই প্রশ্নেই আমরা কি পরিকল্পিতভাবে করে রাখবো, যে তুমি সেটার পরিবর্তে একটা কমন পাইলা না, জটিল বলে মনে করলা, তাহলে তার পরিবর্তে আর একটা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে, যেখানে হয়তোবা তুমি 100% কমন পাচ্ছ এবং 100% সেখানে হলো খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে সহজ কঠিন বলতে যেটা বোঝাই, ইম্পর্টেন্ট টপিক যেগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক সেইগুলাই সবাই বেশি বেশি পড়ে, তাই তাদেরকে আমরা সহজ টপিক বলি। আর যেগুলা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় খুব বেশি আসে না, বা খুব গভীরের যে প্রশ্নগুলা হয়তোবা সিলেবাসে আছে, সেইগুলাকে আমরা একটু কঠিন টপিক হিসাবেই ধরি। তাই সবকিছুরই মিশ্রণ থাকবে অবশ্যই, কারণ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করতে গেলে সবকিছুর মিশ্রিত একটা রূপই কিন্তু তোমাদের একটা কম্বিনেশন তোমাদের সামনে তুলে ধরতে হয়। তো সেইভাবেই থাকবে, কিন্তু কম্বিনেশন অবশ্যই পরিকল্পিতভাবে থাকবে, যেটা নিয়ে পেন নেওয়ার কোনো সুযোগই নাই। তোমরা শুধু প্রত্যেকটা চ্যাপ্টারের মানে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলা, সব থেকে পরিচিত যে টপিকগুলা, সেই টপিকগুলা যদি পড়ো, আশা করি সেখান থেকেই তোমরা ভালো একটা এক্সাম দিতে পারবা। তাই উদ্বেগ উৎকণ্ঠার অনেকাংশেই কমে গেছে বলে আমি আশা করি। বেশি উদ্বেগ যেটা ছিল উদ্ভিদ শরীরতত্ত্ব, সেখান থেকে আমরা প্রশ্ন কম দিচ্ছি, এবং যা দিচ্ছি সেটাও খুবই সুপরিচিত কিছু প্রশ্ন, যেগুলো আমরা তোমাদের ক্লাসে পড়াইছি, অর্থাৎ ইউটিউবে ক্লাস বলতে অনলাইন ক্লাসে পড়াইছি, ইউটিউবে বা ফেসবুকে হলো ওই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকেই থাকবে, তার বাইরে থেকে কিছু থাকবে না। তাহলে আশা করি তোমাদের উদ্বেগ উৎকণ্ঠা অনেকাংশে কমে গেছে। এখন আমরা টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি একটা বিষয় যদি আমরা তোমাদের ধারণা দিই, বলি, দেখো প্রথম চ্যাপ্টারে যদি আমরা কিছু টপিকের কথা বলি, তাহলে সেখানে দেখবা যে ইম্পর্টেন্ট কিছু টপিক যদি আমি বলতে চাই, তাহলে দেখবা সেখানে মাইটোকন্ড্রিয়ানের কথা আসবে, ক্লোরোপ্লাস্টের কথা আসবে, প্লাজমা মেমব্রেনের কথা আসবে, ডিএনএর কথা আসবে, ঠিক আছে? এইগুলা বাদ দিয়ে তো আসলে প্রথম চ্যাপ্টার কল্পনাই করা যায় না, তাই না? তো এরকম, তারপর কোষ প্রাচীর, তারপরে গোলজি বডি, এইগুলা বাদ দিয়ে আসলে প্রথম চ্যাপ্টার কল্পনাই করা যায় না। তাহলে অবশ্যই আমরা এই যে প্রত্যেক চ্যাপ্টারের এই যে একেবারে খুবই ইম্পর্টেন্ট যে টপিকগুলা, এই টপিকগুলাই কিন্তু ভালো করে পড়বো, দেখবা সেখান থেকেই তোমরা ভালো কিছু মানে সেখান থেকেই তোমরা অনেক প্রশ্ন আশা করি পেয়ে যাবা পরীক্ষাতে। তাই চিন্তার কোনো কারণই নাই, ঠিক আছে? তা আমি এখন তোমাদেরকে বলতে পারি যে প্লাজমা মেমব্রেন নিয়ে অনেকেই অভিযোগ করে থাকে যে স্যার বইয়ে প্লাজমা মেমব্রেন যেভাবে লেখা আছে বা পড়ি বুঝি, কিন্তু সেখানে কিছুটা সমস্যা আছে।
তাছাড়া প্রথম চ্যাপ্টারে ডিএনএ নিয়ে একটু সমস্যা সবাই বলে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নিয়ে সমস্যা বলে, সেই ক্লাস কিছুদিন আগে কিন্তু আমি নিছি তোমাদের। আর ওই যে বললাম প্লান্ট ফিজিওলজি যেটা, সেটা তো অনলাইনে যে ক্লাস আছে তার বাইরে থেকে তো আমি আর নিচ্ছিই না, আমরা পরীক্ষায় দিচ্ছিই না। তো সেই কারণে ওখানে নিয়েও আজকে আর আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আজকের তো আলোচনার যে বিষয়টা সেটা এমন একটা টপিক নিয়ে করা উচিত যেটা নিয়ে অনেকেই সমস্যা বোধ করে বলে মনে হয়, বা আমি শুনছি অনেকেই কমপ্লেন করে বা পড়াইতে বললে বলে স্যার এই টপিকটা আর একবার একটু পড়াই দিলে ভালো হয়। সেটা হলো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচার, কাজ, এইগুলা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। ডিএনএ নিয়েও অনেকেই কমপ্লেন করে বা ডিএনএ ফার্স্ট চ্যাপ্টার নিয়ে অনেকের কথা থাকে পড়াইতে, সেটা তো আমি আগেই বললাম যে কয়েকদিন আগেই দেখবে ডিএনএর একটা ক্লাস নেওয়া আছে, সেখানে তোমাদের ওই ক্লাসটা দেখলে সমাধান হয়ে যাবে। আর প্লাজমা মেমব্রেন যেহেতু অনেক আগে ক্লাস নিয়েছি, তাই আজকে আমি যদি তোমাদের ক্লাস প্লাজমা মেমব্রেনটা আরেকবার যদি একটু ভালো করে বুঝাই দিই, তাহলে তোমাদের আশা করি আগামী পরীক্ষার জন্য যথেষ্ট কাজে আসবে। ওকে, তাহলে আজকের টপিক আমাদের প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। অর্থাৎ মেমব্রেন মানে পর্দা, আর প্লাজমা মানে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের বাইরের পর্দাটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। আর এই প্লাজমা মেমব্রেনটাই যেহেতু কোষের প্রধান পর্দা বা মেমব্রেন, তাই এটাকে আবার আমরা সেল মেমব্রেনও বলে থাকি। ওকে, তাহলে আমরা একটু সেল মেমব্রেন নিয়ে আলোচনা করব। আর সেল মেমব্রেন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের ফসফোলিপিড নামে একটা বিশেষ রাসায়নিক পদার্থের অণু আছে, সেইটা সম্পর্কে একটু আমাদেরকে ধারণা নিয়ে নিতে হবে। ফসফোলিপিড, তাহলে দুইটা শব্দ, এক হলো ফসফো আর দ্বিতীয়টা হলো লিপিড। প্রথমে আমি একটু লিপিডকে ইলাবোরেট করি। লিপিড কি? গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড নামক দুই ধরনের রাসায়নিক পদার্থের সংযুক্তিতে যে নতুন পদার্থ তৈরি হয় সেটাকেই মূলত আমরা লিপিড বলে থাকি। একেবারে সাধারণভাবে যারা পানিতে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়, এমন অণুদেরকে আমরা সাধারণভাবে সরল লিপিড বা লিপিড বলতে পারি। তার মানে আমরা সাধারণভাবে এখন লিপিড বলতে কি বুঝলাম? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সংযুক্ত অবস্থা। তাহলে আমি এখন যদি দেখাই, এইটা মনে করো GSL, এটা হলো গ্লিসারল, আর এর নিচে যেটা আছে সেইটা যদি আমরা ধরে নিই, এইটা হলো সেই ফ্যাটি অ্যাসিড। তোমরা জানো ফ্যাটি অ্যাসিড হলো একটা কার্বনের চেন বিশেষ বা হাইড্রোকার্বন চেন, কারণ এইদিকে হাইড্রোজেন আছে, এই জন্য আমরা হাইড্রোকার্বন চেন বলি। তার মানে এইটাকে তুমি ধরে নিতে পারো সেই ফ্যাটি অ্যাসিড। ওকে ওকে, তাহলে আমি গ্রিন কালার দিয়ে যা দেখাইলাম সেইটুকু হলো ফ্যাটি অ্যাসিড, সিম্বলিক ভাবে আমি দেখাচ্ছি, হাইড্রোজেন গুলো আর দিলাম না। আর এখানে এই অরেঞ্জ কালার বা দুইটা অবশ্য কালার প্রায় একই রকম দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি অবশ্য কালার পার্থক্য করতে পারছি। তাহলে আমি এখানে একটা সিম্বল দিয়ে বুঝাই দিতে পারি যে এই গোল এই সিম্বল দিয়ে আমি বুঝাইলাম হলো গ্লিসারল, আর এমন লম্বা যে গ্রিন কালারের সিম্বল সেটা দিয়ে আমি বুঝাইলাম ফ্যাটি অ্যাসিড। ওকে, তাহলে এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে কি? মিলে যে টোটাল যৌগটা বা যে অণুটা, এইটাকে আমরা এখন বলবো হলো লিপিড। এরপরে দেখো ফসফেট। ফসফেট আমরা জানি ফসফরাস ঘটিত যে কোনো পদার্থকে ফসফেট বলা হয়। তাহলে এই লিপিডের সাথে মনে করো এই জায়গাটায় আর একটা উপাদান এসে যুক্ত হয়েছে, সেই উপাদানটার নাম হলো ফসফেট। তাহলে এই ফসফেট আর গ্লিসারল, খেয়াল করো, ফসফেটের সাথে গ্লিসারল যুক্ত হয়ে একটা মস্তক তৈরি করছে, আর সেই মস্তক থেকে দেখো দুইটা ফ্যাটি অ্যাসিড লেজ, ফ্যাটি অ্যাসিড নির্মিত লেজ বের হয়েছে। এর মধ্যে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলকে একত্রে আমরা বলছি লিপিড, আর তার সাথে তো ফসফেট আছে। তাহলে এই ফসফেট আর টোটাল অংশটা গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডকে একত্রে আমরা বলছি লিপিড। তাহলে আমরা এখন টোটালটার নাম কি দিতে পারি? ফসফোলিপিড। কি? ফসফোলিপিড। তাহলে একেবারে সাধারণভাবে যদি আমরা বলি, তাহলে ফসফোলিপিড এমন একটা অণু যার একটা মস্তক আছে আর দুইটা লেজ আছে। মস্তকের মধ্যে আছে গ্লিসারল আর ফসফেট অংশটা, আর লেজ তৈরি হয়েছে মূলত ফ্যাটি অ্যাসিড অর্থাৎ হাইড্রোকার্বন দিয়ে। তাহলে হাইড্রোকার্বন লেজ আর একটা মস্তক,
আর মস্তকের মধ্যে কি আছে? মস্তকের মধ্যে আছে গ্লিসারল আর ফসফেট। আর এই গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডকে একত্রে আমরা বলছি লিপিড। তাহলে এইভাবে লিপিডের সাথে ফসফেট যুক্ত আছে বিধায় টোটাল অংশটাকে আমরা বলছি এখন হলো ফসফোলিপিড অণু। ওকে, তাহলে ফসফোলিপিড অণু কি আমরা চিনে গেলাম। ফসফোলিপিড অণু যদি আমরা ভালো মতো বুঝে যেয়ে থাকি, তাহলে এখন আমাদের পদার্থের যে অবস্থাগুলো আছে সেইগুলা নিয়ে একটু স্টাডি করে আসতে হবে বা আলোচনা করে আসতে হবে। আমরা জানি পদার্থ প্রধানত 4 প্রকার। কি কি? প্রথম হলো কঠিন, তরল, তারপর বায়বীয়। আর কঠিন আর তরলের মধ্যে এক ধরনের পদার্থের অবস্থা আছে যেটাকে আমরা বলি প্লাজমা বা ফ্লুইড টাইপ বলে থাকি, যে মোটামুটি বেশ একটু ঘন তরল, যেটাকে আমরা ফ্লুইড টাইপ বা প্লাজমা বলে থাকি। তাহলে 4টা ধরন। তাহলে এখানে যদি আমরা গ্যাসীয় বা বায়বীয় যদি ধরি, তাহলে তাদের ক্ষেত্রে দেখবা এ একটা অণু, বি আর একটা অণু। এই অণু দুইটার মধ্যে অনেক গ্যাপ তো আছেই, এবং তাদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, বরং অণুগুলা পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে, পারলে পালাই। তাহলে এমন পদার্থকে আমরা কি বলবো? বায়বীয় পদার্থ। এরপরে যে একটা আছে তরল পদার্থ। এখানে মনে করো এক্স একটা অণু, ওয়াই একটা অণু। এক্স আর ওয়াই পরস্পরের সাথে যুক্ত থাকবে না, টাচে থাকবে না, বাট তাদের মধ্যে এক ধরনের শিথিল একটা আকর্ষণ কাজ করবে। এদেরকে যদি ধাক্কা দিয়ে দেওয়া হয় তাহলে তারা তাদের মতো দূরে চলে যাবে। খেয়াল করো, এমন পদার্থদেরকে আমরা বলে থাকি তরল। আর কিছু কিছু পদার্থ আছে দেখা যায় তাদের অণুগুলা এইভাবে তরলের মতোই একটু দূরে দূরে অবস্থান করলেও, পি আর কিউ যদি ধরি, দূরে দূরে অবস্থান করে, কিন্তু মাঝে মধ্যে তারা কি করে? পরস্পরের সংস্পর্শে আসে, আবার একটু দূরে যায়, আসে দূরে যায়, আসে দূরে যায়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে টোকাটুকি করে। যদি এরকম হয়, অর্থাৎ বেশ তাদের মধ্যে আকর্ষণ বল তরল অণুদের মধ্যে যেমন তার থেকে অনেক বেশি। খেয়াল করো, এই জন্য কি দূরে গেলেও আবার কি মাঝে মধ্যে কাছে কাছে, একদম কাছে চলে আসে। এমন পদার্থগুলার যে ধর্ম, সেটা হলো ফ্লুইড টাইপের ধর্ম হয়। আর ফাইনালি যেটা আমরা জানি কঠিন পদার্থ, তাদের ধর্ম কি? কঠিন পদার্থ যদি দেখো, তাহলে এক অণুর সাথে আর এক অণু একেবারে আর এখানে টি ধরলাম, একেবারে অণুগুলা পরস্পরের সাথে দৃঢ়ভাবে লেগে থাকে, মানে অনেক বেশি আঘাত না করা পর্যন্ত অণুগুলা পরস্পর থেকে দূরে যায় না, খুব দৃঢ়ভাবে পরস্পরের সাথে লেগে থাকে। তাহলে এমন পদার্থকে আমরা বলে থাকি হলো সলিড বা কঠিন পদার্থ। তাহলে আমরা বায়বীয় পদার্থের অণুগুলার অবস্থান সম্পর্কে একটু ধারণা পাইলাম, সাথে সাথে আমরা বোধহয় এসে তরল পদার্থের অণুগুলা কিভাবে অবস্থান করে সেটাও আমরা শিখলাম। ফ্লুইড জাতীয় পদার্থের অণুগুলার পারস্পরিক অবস্থান ধর্ম সম্পর্কে ধারণা পেলাম, সাথে কঠিনেরও। ওকে, এতটুকু যদি আমরা বুঝে যে থাকি, তাহলে আমরা এখন চলে যাব প্লাজমা মেমব্রেনের যে গঠন, সেই গঠন সংক্রান্ত আলোচনায়। ওকে, এবার প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে আলোচনাটা করব, সেটা হলো প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত একাধিক মতবাদ প্রচলিত আছে। তার মধ্যে সবথেকে যে গ্রহণযোগ্য যে মতবাদটা, সেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মতবাদ। এই মতবাদের প্রবক্তা হলো সিঙ্গার আর নিকলসন নামে দুইজন বিজ্ঞানী, যারা 1972 সালে, অর্থাৎ আমাদের স্বাধীনতার 1 বছর পর, তারা এই মডেলটা প্রস্তাব করছিল। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত একটা মডেল প্রস্তাব করছিল, যে মডেলটা প্রথমে আইসবার্গ মডেল নামে পরিচিত ছিল, পরবর্তীতে সেটা আবার ফ্লুইড মোজাইক নামে হলো পরবর্তীতে পুনঃপরিচিত হয়েছে। খেয়াল করো, তা আমরা প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত এই মডেলটা যেহেতু সবথেকে গ্রহণযোগ্য, তাই আমরা এই মডেলটা নিয়েই আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই আমি এখানে একটা কোষ আঁকি। এইটা একটা কোষ, কোষের প্লাজমা মেমব্রেন। এটা মাঝে আমি যদি দেখাই এই যে পিঙ্ক কালারে, তাহলে এইটা হলো নিউক্লিয়াস। আমরা জানি এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমকে বেষ্টনকারী যে পর্দাটা, সেই পর্দাটাই কিন্তু প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন নামে পরিচিত। এখন আমরা কি করব? আমরা এই প্লাজমা মেমব্রেনের এই অংশটুকুকে একটু জুম করে নিয়ে যাব। এই অংশটুকু
তাহলে এই অংশটুকুরে যদি আমি এখন জুম করে নিয়ে যাই তাহলে কেমন দেখাবে? এই যে দেখো, আমরা যদি দেখাই, এই যে দেখো, আমরা প্লাজমা মেমব্রেনের এই অংশটুকুকে এখানে জুম করলাম। জুম করার পরে আমরা দেখব এখানে কি আছে। ঠিক আছে, এখানে কি আছে সেটা আমরা একটু পরে দেখব। আপাতত ধরে নাও যে আমরা এটা হলো একটা জুমিং ভিউ প্লাজমা মেমব্রেনের। তাহলে এই দিকটাকে আমরা এখন বলতে পারি কোষের বাহিরের দিক, আর এটা হলো ভেতরের দিক। তাহলে আমরা বাহির আর ভেতর দুইটা দিক আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কারণ এইটারে যেহেতু জুম করছি তাহলে এদিকে বাহির আর এদিকে ভেতর, অর্থাৎ এখানে সাইটোপ্লাজম আছে, এই অঞ্চলে আছে সাইটোপ্লাজম। আমি এখানে পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালারের ডট দিয়ে সাইটোপ্লাজমকে বোঝাই। ওকে, তাহলে এই দিকে ভেতরের দিকে সাইটোপ্লাজম আছে। ওকে, তাহলে আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। এবার যদি আমরা এই জুমিং ভিউ দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো হলো ফসফোলিপিডের দুইটা লেয়ার। একটু আগে যে ফসফোলিপিড অণু সম্পর্কে আমরা স্টাডি করলাম, সেই ফসফোলিপিড অণুর দুইটা লেয়ার আমরা এই প্লাজমা মেমব্রেনে থাকতে দেখব। কিভাবে? পরস্পরের বিপরীতমুখী হয়ে দুইটা লেয়ার অবস্থান করবে। কেমন? আমি এখানে দেখাই। এইটাকে যদি আমরা একটা ফসফোলিপিড অণুর হেড ধরি তাহলে আমরা জানি মাথাতে কি থাকে, এই মাথার মধ্যে ফসফেট আছে আর লিপিডের গ্লিসারল অংশটুকু আছে। ওকে, আর নিচে কি আছে? লেজ। এই হলো সেই লেজ যদি আমি ধরি, তাহলে এই হলো একটা ফসফোলিপিডের অণু ধরে নিলাম। তাহলে এই লেয়ারে যতগুলা অণু আছে সব এই ডিরেকশনে থাকবে, আর নিচের লেয়ারে থাকবে ঠিক উল্টা ডিরেকশনে। এই যে যদি আমি দেখাই, এই যে, তাহলে এই হলো আর একটা লেয়ার। ওকে, তাহলে এইটা লেয়ার আর এইটা লেয়ার, আমি এখন দুইটা লেয়ারকে একটু নামকরণ করতে চাই। একটাকে আমি নাম দিই এ লেয়ার, আর একটাকে আমি নাম দিই বি লেয়ার। তার মানে এ লেয়ারের মধ্যে অণুগুলা যেভাবে অবস্থান করবে, বি লেয়ারে ফসফোলিপিডের অণু ঠিক তার বিপরীতমুখী ভাবে অবস্থান করবে। আশা করি বুঝছো। তাহলে আমি একটু আঁকতে শুরু করি, তাহলে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওকে, তাহলে এইভাবে এ লেয়ারের অণুগুলা একমুখী আছে, আর বি লেয়ারের অণুগুলা থাকবে তার বিপরীতমুখী। এই যে এইভাবে দুইটা বিপরীতমুখী ভাবে অবস্থান করবে, এইটা। আর এই এ লেয়ার আর বি লেয়ারের মাঝে কিন্তু ফাঁকা জায়গা আছে, ফাঁকা স্পেস আছে। আচ্ছা, আমার এখানে আসলে চিত্রটা যেহেতু হাতে আঁকা, এই মাঝখানে হয়তো বা গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, বাস্তবে কিন্তু সেটা থাকে না। এই দুইটার মধ্যে কিন্তু সমান গ্যাপ থাকে। অর্থাৎ আমি যদি এখানে দেখাই, খেয়াল করো, তার মানে এই যে মাঝখানের যে গ্যাপ, এখান থেকে এখানে যে গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ কিন্তু একেবারে সমান তালে থাকবে। কখনোই কি হবে না যে একটাই বেশি এক জায়গায় কম, এমন কিন্তু হবে না। একেবারে সমানভাবে দুইটার মধ্যে দূরত্বটা সমান থাকবে। এইভাবে দুইটা লেয়ার অবস্থান করবে, দুইটা লেয়ার তৈরি হবে ফসফোলিপিডের দিয়ে। যেহেতু দুই লেয়ার, তাই আমরা বলে থাকি বাই লেয়ার। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের মূল যে স্ট্রাকচারটা সেটা হলো ফসফোলিপিড বাই লেয়ারে গঠিত। তাহলে বাই লেয়ার কি? দুইটা লেয়ার বলে আমরা বলছি বাই লেয়ার। বাইসাইকেল, দুই চাকার সাইকেল, তাই বাইসাইকেল বলি। ঠিক দুই লেয়ারে গঠিত বিধায়, ফসফোলিপিড অণু দুই লেয়ারে গঠিত বিধায় আমরা কি বলি? প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড বাই লেয়ারে গঠিত, মূল স্ট্রাকচারটা। এখানে একটা বিষয় দেখো লক্ষণীয়, সেটা হলো যে এই দুই লেয়ারের মধ্যে যে ফসফোলিপিড অণুগুলা, তাদের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে, এবং এদের মধ্যে গ্যাপ থাকলেও এরা কি করে? পরস্পরের সাথে টোকাটুকি করে, এমনকি স্থানও বিনিময় করে। অর্থাৎ এ লেয়ারের একটা অণু কি করবে? পার্শ্ববর্তী অণুর সাথে কি করবে? স্থান বিনিময় করতে পারবে। আবার বি লেয়ারের অণু বি লেয়ারেরই অন্য অণুর সাথে কিন্তু কি করে? স্থান বিনিময় করে, অর্থাৎ জায়গা পরিবর্তন করতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি ফসফোলিপিড অণুগুলার ধর্ম কি? এরা পরস্পরের সাথে যেমন টোকাটুকি করে, আবার মাঝে মাঝে নিজ নিজ লেয়ার, অর্থাৎ এ লেয়ার এবং বি লেয়ার, এটা কি
অর্থাৎ এ লেয়ারের অণুগুলার মাঝে কি স্থান বিনিময় করে, বি লেয়ারের অণুগুলার মধ্যে স্থান বিনিময় করে, অর্থাৎ নিজ নিজ লেয়ারের মধ্যে অণুগুলা পরস্পরের সাথে স্থান বিনিময় করে থাকে বা করতে পারে। খেয়াল করো। তাহলে এইবার যদি আমরা ওই যে সেই পদার্থের ধর্ম সম্পর্কে আলোচনা করলাম যে পদার্থ প্রধানত 4 প্রকার, তাহলে অবশ্যই এই ধর্ম যদি থাকে কোন পদার্থের অণুর, তাহলে তারা নিঃসন্দেহে কি ফ্লুইডের মতো হবে বা ঘন তরলের মতো আচরণ করবে। ওকে, তাহলে ফসফোলিপিড বাইলেয়ারের ধর্ম কেমন হবে? ফ্লুইডের মতো। কারণ ফসফোলিপিডের অণুগুলা পরস্পরের থেকে দূরে থাকলেও টোকাটুকি এবং পরস্পরের সাথে স্থান বিনিময় করে। এই পরস্পরের সাথে স্থান বিনিময় করার ঘটনাটাকে আমরা বলে থাকি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এই ফ্লিপ ফ্লপ মুভমেন্টের কারণে কি হয়, এই হিসেবে ফসফোলিপিডের যে বাইলেয়ার, 2টা লেয়ার, তারা দেখতে ফ্লুইডের মতো দেখায়। ওকে গেল। তাহলে এইভাবে 2টা লেয়ার গঠিত এবং এই 2 লেয়ারের মাঝে বিভিন্ন ভাবে বা 3 ভাবে বলবো, 3 ভাবে প্রোটিনের অণু অবস্থান করে। আমি যদি দেখাই তাহলে খেয়াল করো, এই জায়গাটায় এইটা মনে করো একটা প্রোটিনের অণু, বেশ জায়ান্ট সাইজের, বড় সাইজের একটা প্রোটিন অণু। অর্থাৎ ফসফোলিপিড অণুর থেকে প্রোটিনের অণুগুলার মলিকুলার ওয়েট অনেক বেশি থাকে। ওকে, খেয়াল করো, এই হলো প্রোটিন। তবে প্রোটিন কি শুধু এইভাবেই থাকে? না, কিছু প্রোটিনের অণু দেখা যায় জাস্ট বাইরের তলে হলো একটা প্রোটিনের অণু আছে। খেয়াল করো। আবার কিছু প্রোটিনের অণু দেখা যায় কি যে এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে একেবারে 2টা লেয়ার টোটালি পাস করে যায় না, জাস্ট ভেতরের মধ্যে কিছু অংশ ডুবে থাকে। যেমন এইটা আমরা দেখালাম এটা। এবার আমি যদি ফসফোলিপিডের অণুগুলা এখানে বসায় দিই, এখানে একটা থাকবে, এই অবস্থায় থাকবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি যে এই যে এখানে একটা প্রোটিন, এখানে প্রোটিন, এটা প্রোটিন, অর্থাৎ এখানে প্রোটিনদের কিন্তু অবস্থান ভিন্ন ভিন্ন টাইপের থাকে। এই প্রোটিন সব একই ধরনের, রাসায়নিকভাবে একইভাবে গঠিত, কিন্তু অবস্থানগত কারণে আমরা এখানে কি করছি, প্রোটিনকে 3 ভাগে ভাগ করছি। অর্থাৎ প্লাজমা মেমব্রেনের প্রোটিনকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি শুধু প্রোটিনের অবস্থানের ভিন্নতার কারণে। যেমন এই ধরনের প্রোটিনকে আমরা বলে থাকি প্রান্তীয় প্রোটিন। আমি একটু লিখে রাখি, প্রান্তীয় প্রোটিন এটা। আর যে প্রোটিনের অণু ফসফোলিপিডের 2টা লেয়ারকেই, বাইলেয়ারকেই ভেদ করে যায়, তাদেরকে আমরা বলে থাকি আন্তঃঝিল্লি প্রোটিন। আমি লিখে রাখলাম প্রোটিন। আর যে সকল প্রোটিন কি হয়, কিছুটা ভেতরে থাকে কিছুটা বাইরে থাকে, এই ধরনের প্রোটিনকে আমরা বলে থাকি অন্তর্নিহিত প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন। তাহলে এইভাবে প্রান্তীয় প্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিন এবং অন্তর্নিহিত প্রোটিন, এই 3 ধরনের প্রোটিন আমরা প্লাজমা মেমব্রেনে থাকতে দেখি। প্রশ্ন যে এই 3 ধরনের প্রোটিন কি শুধু 3 পিসই থাকবে? না, এইভাবে অসংখ্য প্রোটিন থাকবে। বাট তাদেরকে যখন আমরা অবস্থানগত ভাবে যখন আমরা তাদের শ্রেণীবিন্যস্ত করব, তখন দেখব যে কিছু প্রোটিন আছে আন্তঃঝিল্লি হিসাবে, কিছু আছে প্রান্তীয় হিসাবে, কিছু আছে হলো অন্তর্নিহিত ভাবে। এখন যদি আমরা দেখি তাহলে এই প্রোটিন আর এই যে ফসফোলিপিড, এরাই কিন্তু প্লাজমা মেমব্রেনের গঠনের প্রধান উপাদান। তাহলে শুধুই কি এই উপাদান, আর কি কিছু নাই? আছে। কি আছে? এই যে কোলেস্টেরল নামক এক ধরনের অত্যন্ত জটিল লিপিড জাতীয় পদার্থ আমরা থাকতে দেখি। এইটা আমরা গ্রিন কালারে দেখাচ্ছি। গ্রিন কালার হয়তো বা এটার মাঝে অনেকটা একাকার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বরং পিঙ্ক কালারেই দেখাই, তাহলে হয়তো বা একটু ভিন্ন কালার হবে। এই যে এইগুলা আমরা যদি দেখি তাহলে এইগুলা হলো সেই কোলেস্টেরল। এখন কোলেস্টেরল কিন্তু 2 লেয়ারেই আমরা মোটামুটি ফসফোলিপিড অণুগুলার ফাঁকে ফাঁকে থাকতে দেখব। অর্থাৎ এ লেয়ারেও পাবো আমরা, বি লেয়ারেও আমরা কোলেস্টেরলের অণুগুলা থাকতে দেখব। অর্থাৎ এইগুলা এখন সেই কোলেস্টেরল মলিকিউল। এই যে তাহলে কোলেস্টেরল একটা অত্যন্ত জটিল জৈব,
রাসায়নিক পদার্থ, সাধারণত এরা লিপিড জাতীয়ই হয়। তাহলে কোলেস্টেরল কি, কোলেস্টেরল কিভাবে অবস্থান করে সেটা আমরা শিখে গেলাম। এরপরে আবার যে উপাদানটা থাকে বেশ উল্লেখযোগ্য মাত্রায়, সেটা হলো কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লাইকোজেন, এক ধরনের কার্বোহাইড্রেট। তাহলে গ্লাইকোজেন এক ধরনের কার্বোহাইড্রেট, তাদেরকে আমরা কখনো কখনো কোনো প্রোটিনের সাথে থাকতে দেখি, যুক্ত অবস্থায় থাকতে দেখি। আর গ্লাইকোজেন হলো গ্লুকোজের পলিমার। আমি যদি এই একটা ষড়ভুজকে যদি গ্লুকোজ হিসাবে আখ্যায়িত করি, তাহলে এদের একটা পলিমার যখন তৈরি করব, একটা ব্রাঞ্চ পলিমার, তখন সেটাকে বলা হবে গ্লাইকোজেন। তার মানে গ্লাইকোজেন হলো গ্লুকোজের পলিমার। আমরা জানি গ্লুকোজ নিজে কার্বোহাইড্রেট, এবং গ্লুকোজের যত পলিমার তৈরি হয় সেই পলিমার গুলাও সাধারণত কার্বোহাইড্রেটই হয়, বা তাদেরকে আমরা কার্বোহাইড্রেটই বলি। তাহলে এই সবুজ এই চেনটা, গ্লুকোজের চেনটার নাম হলো গ্লাইকোজেন। তাহলে এই গ্লাইকোজেন আর এই প্রোটিন যখন যুক্ত হয়, তখন টোটালটাকে, তখন এই টোটাল অণুটাকে আমরা বলে থাকি হলো গ্লাইকো প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। এছাড়াও গ্লাইকোজেন আমরা কিছু কিছু ফসফেটের মাথার সাথে যুক্ত থাকতে দেখি। মনে করো এই জায়গায় ফসফেটের মাথার সাথে গ্লাইকোজেন যুক্ত থাকে। আর আমরা আগেই বলছি গ্লাইকোজেন কি, গ্লুকোজের পলিমার চেন। তাহলে আমি এই জায়গাটায় একটা গ্লুকোজের পলিমার চেন তৈরি করছি, ব্রাঞ্চ পলিমার। ওকে, তাহলে এইটা কি আর একটা গ্লাইকোজেন অণু। তাহলে এই সবুজটা একটা গ্লাইকোজেন অণু, এই সবুজটা হলো আর একটা গ্লাইকোজেন অণু। তাহলে গ্লাইকোজেন যখন প্রোটিনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন, আর গ্লাইকোজেন যখন লিপিডের সাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি গ্লাইকোলিপিড। ওকে, আর এই গ্লাইকোপ্রোটিন আর এই গ্লাইকোলিপিডকে একত্রে আবার আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। কি বলি? গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স কি? প্লাজমা মেমব্রেন গঠনে যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন ব্যবহৃত হয়, সেই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমরা যদি দেখি, তাহলে এই প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত যে ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল সেটা। এখন প্রশ্ন হলো ফ্লুইড মোজাইক মডেল নামটা কেন হলো? দেখো, আমরা তো সাইড থেকে দেখছি, অর্থাৎ একটা কোষকে লম্বচ্ছেদ করে, অর্থাৎ প্লাজমা মেমব্রেনের লম্বচ্ছেদের ভিউটা আমরা এখানে দেখছি। আমি যদি এখন প্লাজমা মেমব্রেনকে উপর থেকে দেখি, অর্থাৎ এখান থেকে যদি আমি দৃষ্টি দিই, তোমরা যদি দেখো যে উপর থেকে, এই যে এখান থেকে আমি যদি একটু চোখ আঁকি, দেখো এই লেভেল থেকে আমি এখন দৃষ্টি দিচ্ছি, খেয়াল করো, এই লেভেল থেকে যদি আমি এখন দৃষ্টি দিই, এটা আমি চোখ আঁকলাম, খেয়াল করো। তাহলে এই যে এখানে আমি চোখ আঁকলাম, এই লেভেল থেকে যদি আমি দৃষ্টি দিই, তাহলে আমরা এই প্লাজমা মেমব্রেনের সারফেসটাকে দেখতে পাবো। তাহলে এই প্লাজমা মেমব্রেনের বাইরের দিক থেকে যদি আমরা দেখি, তাইলেই কেবলমাত্র আমরা গ্লাইকোক্যালিক্স দেখতে পাবো, অর্থাৎ এই কার্বোহাইড্রেট চেন দেখতে পাবো। কিন্তু ভেতরের দিকে আমরা এমন কোনো কার্বোহাইড্রেট চেন পাবো না। তাই প্লাজমা মেমব্রেনের যেদিকে আমরা কার্বোহাইড্রেট চেন পাবো, বুঝবো এটা বাইরের দিক, আর যেদিকে পাবো না সেটাকে বুঝবো আমরা ভেতরের দিক। যাই হোক, তাহলে প্লাজমা মেমব্রেনের ভেতর বাইরে চেনার বিষয়টাও আমরা বুঝে গেলাম। এখন উপর থেকে যখন দেখবো আমরা এই প্লাজমা মেমব্রেনকে, সাইড থেকে না দেখে উপর থেকে, তখন কিন্তু এমন একটা অবস্থা দেখা যাবে। শুধুমাত্র উপর থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে এইগুলা সেই ফসফোলিপিডের শুধু হেডগুলা, এইভাবে ফসফোলিপিডের হেডগুলা দেখতে পাবো, খেয়াল করো। আর এদের মাঝে মাঝে হয়তোবা আমরা এখানে হয়তোবা সেই অন্তঃঝিল্লি প্রোটিন, এই জায়গায় হয়তোবা প্রান্তীয় প্রোটিন, এই জায়গায় মনে করো অন্তর্নিহিত প্রোটিন, এদেরকে দেখতে পাবো। আর সর্বোচ্চ কি দেখতে পাবো? কোনোটার সাথে আমরা, যেহেতু ভার্টিক্যালি থাকে ভালো বোঝা যাবে না, এই যে কোনোটার সাথে আমরা গ্লাইকোক্যালিক্স থাকতে দেখবো। এই যে গ্লাইকোক্যালিক্স, অর্থাৎ এই কার্বোহাইড্রেট চেন থাকতে দেখবো। কিছু কিছু ফসফোলিপিড অণুর সাথে পাবো, আর কিছু কিছু প্রোটিন অণুর সাথে আমরা এই কার্বোহাইড্রেট চেন, অর্থাৎ গ্লুকোজের চেন, অর্থাৎ গ্লাইকোজেনকে থাকতে দেখবো। তার মানে উপর থেকে দেখলে এমন, আর সাইড থেকে দেখলে এমন হলো প্লাজমা মেমব্রেনের গঠন। এখন দেখো যে এই যে মডেলটা, এই মডেল কিন্তু আবিষ্কারককে, এই মডেলের বা প্রবক্তা হলো সিঙ্গার এবং নিকলসন। উনারা প্রথম এই মডেলটার নাম দিছিলেন হলো ফ্লুইড
সরি, প্রথম নাম দিয়েছিলেন ওনারা এটাকে আইসবার্গ মডেল। কেন? কারণ এই ফসফোলিপিড অণুগুলা যেহেতু টোকাটুকি এবং স্থান বিনিময় করে, তাই এটা তরলের মতো কাজ করে, আচরণ করে। আর তার মধ্যে এই বড় বড় যে প্রোটিনের অণুগুলা, তারা আইসবার্গে সেই বরফের বড় খণ্ডের মতো তারা ফ্লোটিং অবস্থায় থাকে, ভেসে ভেসে নিয়মিত তারা স্থান পরিবর্তন করে। অর্থাৎ এখন যে প্রোটিনের অণুটা, এটা প্রোটিন অণু, এটা প্রোটিন অণু। এখন প্রোটিনের অণুগুলা যে যেখানে অবস্থান করছে, এরা সার্বক্ষণিক কিন্তু সেখানেই থাকে না, এরা নিয়মিত কিন্তু স্থান পরিবর্তন করতে থাকে, অর্থাৎ ভেসে ভেসে চলে। এই কারণে এই মডেলটার নাম দিয়েছিলেন ওনারা আইসবার্গ মডেল। অর্থাৎ এই ফসফোলিপিড বাইলেয়ারকে উনি সমুদ্রের সাথে তুলনা করছিলেন, পানির সাথে, আর প্রোটিনের বড় বড় দানাগুলাকে উনি আইসবার্গ অর্থাৎ বরফের বড় বড় খণ্ডের সাথে তুলনা করছিলেন, করে নাম দিয়েছিলেন হলো কি আইসবার্গ মডেল। কিন্তু পরবর্তীতে আবার নাম চেঞ্জ হলো কি, এই ফসফোলিপিড বাইলেয়ার যেহেতু বেশ ঘন তরল, তাই সেটাকে ফ্লুইডের সাথে তুলনা করা হয়েছে। আর তার মধ্যে মোজাইকের দানার মতো প্রোটিনের অণুগুলো বিক্ষিপ্তভাবে, কোনো নিয়ম না মেনে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে বিধায় নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ ফ্লুইডের মধ্যে প্রোটিনের অণুগুলো মোজাইকের দানার মতো ছড়ানো, তাই পরবর্তীতে এই মডেলটা নামকরণ হয়েছে এবং জনপ্রিয়তা পাইছে ফ্লুইড মোজাইক মডেল হিসাবে। তাহলে আশা করি আমরা বোধহয় প্লাজমা মেমব্রেনের গঠন অনেকাংশে বুঝে গেছি। আমাদের কত সময় হয়েছে আসলে জানি না, আমার আর কত সময় আছে। আমার বোধহয় ক্লাস প্রায় শেষের দিকে। আমরা তাহলে সাধারণভাবে শুধু আমরা একটু বলে নিতে পারি যে এই প্লাজমা মেমব্রেনের গঠন আমরা আসলে পারবো। ফ্লুইড মোজাইক মডেলটা খুব ভালো করে, এই ফ্লুইড মোজাইক মডেলটা তোমরা পড়বা। এর সাথে আমরা জাস্ট ফ্লুইড মোজাইক মডেলের বা প্লাজমা মেমব্রেনের যে কাজ, সেই কাজটাও আমরা একটু খুব ভালোভাবে পড়ে রাখবো, জেনে রাখবো। আমি দুই একটা পয়েন্ট তোমাদেরকে একটু আলোচনা করে দিই, যেটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। দেখো প্লাজমা মেমব্রেন কোষের জন্য কতটা জরুরি সেটা আমাদের দেশ বা যে কোনো দেশ দেখলেই বুঝতে পারবা। একটা দেশের মূল শর্ত কি, তার একটা নির্দিষ্ট ভূমি বা নির্দিষ্ট সীমারেখা। তো একটা কোষেরও কি সেই নির্দিষ্ট সীমারেখাটা প্রদান করে কে? প্লাজমা মেমব্রেন। তাই প্লাজমা মেমব্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কোষের। এরপরে বাইরের প্রতিকূলতা থেকে কি হয়, যদি কাভার থাকে, দেখবা আমরা যখনই কোনো কাচের জিনিস কিনি বা সেন্সিটিভ কিছু কিনি, তাহলে কি হয়, অনেক সময় কর্ক শিট দিয়ে সেটারে কি কাভার করে, কার্টন করে তার মধ্যে দেওয়া হয়। কেন? কারণ ভেতরের জিনিসটা যেন সেফ থাকে। ঠিক প্লাজমা মেমব্রেনের ভেতরে যে উপাদান আছে, সমুদায় উপাদান নাম প্রোটোপ্লাস্ট বা প্রোটোপ্লাজম, যাই বলি না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষের সকল কাজ সেখানে সম্পন্ন হয়। তো সেই জায়গায় যেন বাহ্যিক কোনো আঘাত না আসে, সেটা প্লাজমা মেমব্রেন অনেকাংশেই চেষ্টা করে সেটাকে, সেই আঘাতকে প্রতিহত করার, অর্থাৎ ভেতরের অংশটুকুকে রক্ষা করার চেষ্টায় থাকে। এরপরে কোষ ঝিল্লির মাধ্যমে নানান উপাদান কিন্তু বাইরে থেকে ভেতরে চলাচল করতে পারে। অর্থাৎ আমরা এই প্লাজমা মেমব্রেন না দিয়ে আল্লাহ একটা পলিথিনের মতো আবরণও তো দিয়ে দিতে পারতো, দিলে কি হতো, তাহলে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে কোনো কিছু যাতায়াত করতে পারতো না। কিন্তু এত সুন্দরভাবে এটা তৈরি করা যে বাইরে থেকে প্রয়োজনীয় উপাদান ভেতরে আসতে পারে, ভেতর থেকে অপ্রয়োজনীয় উপাদান বাইরে যেতে পারে। খেয়াল করো, তার জন্য আবার অনেক মানে সিস্টেম আছে, যেটা আসলে স্টাডি করতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার এবং অনেক গভীরে যেতে হবে। এই প্রোটিনের মধ্যে যে চ্যানেলগুলা থাকে, এই চ্যানেলগুলাই কি করে, প্রোটিনের মধ্য দিয়ে, এই আন্তঃঝিল্লি প্রোটিনের মধ্য দিয়ে এক ধরনের চ্যানেল তৈরি হয়। তার মাধ্যমে কি হয় যে বাইরে থেকে উপাদান ভেতরে এবং ভেতর থেকে উপাদান বাইরে যাওয়ার বিষয়টা নিয়ন্ত্রিত হয়। ওকে, তো যাই হোক, সে তত মানে গভীরে আমরা যাব না, তবে মোটামুটি আমরা এতটুকু বলতে পারি, প্লাজমা মেমব্রেন থাকার কারণে সুনিয়ন্ত্রিত ভাবে কোষের বাইরে থেকে উপাদান ভেতরে এবং ভেতর থেকে উপাদান বাইরে যাতায়াত করতে পারে। ওকে, এরপরে যদি আমি দেখি যে ঝিল্লিতে কাঠামো তো আমি আগেই বললাম যে সীমারেখার কারণে কি হয়, প্লাজমা মেমব্রেন যেভাবে অবস্থান করে তার মধ্যে প্রোটোপ্লাজম সেইভাবে থেকে একটা নির্দিষ্ট কাঠামো প্রদান করে। তার মানে কোষটা দেখতে কেমন হবে সেটা প্লাজমা মেমব্রেনের শেপ বা অবস্থানের উপরেই কিন্তু ডিপেন্ড করবে কোষের শেপটা কেমন হবে। ওকে, এরপরে যদি আমরা বলি যে ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় এরা খাদ্য গ্রহণ করে। খাদ্য গ্রহণ বা জীবাণু ধ্বংস করার জন্য কোষ কি করে, খাদ্যকে ভেতরে ঢুকায় নেয়।
কঠিন বস্তু এবং তরল বস্তুকে ঢুকায়। কঠিন বস্তুকে ঢুকায় এনে খেয়ে ফেলা বা তাকে ধ্বংস করে দেওয়াকে বলি ফ্যাগোসাইটোসিস, আর তরল উপাদানকে এনে ভেতরে ঢুকাইলো, সেটাকে প্রক্রিয়াজাত করলো, সেটাকে আমরা বলি পিনোসাইটোসিস। দুইটা ঘটনাই কিন্তু ঘটতে গেলে এই প্লাজমা মেমব্রেনের ভূমিকা কিন্তু মেন। প্লাজমা মেমব্রেন কার্ভ হবে, অর্থাৎ আমি যদি দেখাই তাহলে এই যে প্লাজমা মেমব্রেন এই জায়গায় হয়তোবা সে একটু কার্ভ হয়ে গেল, হয়ে এখানে জীবাণুটাকে ধরলো, ধরে ধীরে ধীরে সেটাকে প্লাজমা মেমব্রেনের মাধ্যমে সেটাকে ঘিরে ফেলে শরীরের মধ্যে আনলো, এনে সেটাকে ধ্বংস করে দিল বা খেয়ে ফেললো। এই জন্য প্লাজমা মেমব্রেনের এই গঠনটা বা প্লাজমা মেমব্রেনটা এই খাদ্য গ্রহণ বা ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস দুইটা ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, এরপরে যদি আমরা বলি তাহলে কোষের বাইরে থেকে ভেতরে নিউরো ট্রান্সমিশন, যেটা নিউরো ট্রান্সমিটার যেটা আমরা বলে থাকি, অর্থাৎ সাধারণত আমরা এইটা দেখে থাকি নিউরনের ক্ষেত্রে। এক নিউরন থেকে আরেক নিউরনের মধ্যে যে সিগন্যালটা যাতায়াত করে, এই সিগন্যাল পাসকারী যে উপাদান সেটাকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার। তাহলে এই নিউরো ট্রান্সমিটার এই এক নিউরন থেকে আরেক নিউরনের সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে যদি আমরা দেখি স্নায়ু উদ্দীপনা, এই নিউরো ট্রান্সমিটার গুলা এক নিউরন থেকে আরেক নিউরনে প্লাজমা মেমব্রেনের মাধ্যমে যাতায়াত করার কারণেই কিন্তু ব্রেন থেকে শরীরে উদ্দীপনা ছড়ায়, এবং আমরা বাইরে থেকে যা দেখি বা বাইরের অনুভূতিগুলা কিন্তু আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাইতে পারে, যেটাকে আমরা বলে থাকি স্নায়ু উদ্দীপনা। ওকে, তাহলে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের স্নায়ু উদ্দীপনা কি হয়, উৎপন্ন হয়। আর এই স্নায়ু উদ্দীপনা উৎপাদনের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ নিউরো ট্রান্সমিটারদের যে মানে যাতায়াত বা তাদের অ্যাক্টিভিটি সেইটা প্লাজমা মেমব্রেনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওকে, তো এইগুলো অনেক মানে জটিল প্রক্রিয়া, যখন তোমরা মেডিকেল সায়েন্সে পড়বা তখন এই নিউরো ট্রান্সমিটার কিভাবে কাজ করে এইগুলো তোমাদের তখন পড়ানো হবে, তখন বুঝে যাবা যে প্লাজমা মেমব্রেন আসলে কতটা জরুরি এই মানে স্নায়ু উদ্দীপনার ক্ষেত্রে। যাই হোক, আমরা আর গভীরে বা খুব বেশি ভেতরে গিয়ে আর আলোচনা না করে ইন্টারমিডিয়েট লেভেলের যতটুকু দরকার আমার মনে হয় সেটা কমপ্লিট। এছাড়াও প্লাজমা মেমব্রেন আরো কিছু ছোটখাটো কাজ বা কিছু কাজ হয়তো বা পাবা তোমরা, যে যে বই ফলো করো না কেন, দেখবা আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই কয়টা বিষয় ছাড়াও আরো এক্সট্রা কিছু কাজ হয়তো বা সেখানে দেওয়া আছে, দেখবা কাজগুলো খুবই কাছাকাছি, খুব বেশি কঠিন কিছু হবে না। এই প্লাজমা মেমব্রেনের কাজগুলো ভালো করে একটু পড়ে নিও। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য যথেষ্ট ইফেক্টিভ হয়েছে, এবং আশা করি তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটা অনেকাংশেই বোধহয় কমে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, দোয়া রেখো আমার জন্য। আর প্রথমবার ইন্টারমিডিয়েটে প্রথমবার সশরীরে পরীক্ষা দিতে আসবা, উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবা, কি নিয়ে না, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে না। ধন্যবাদ সবাইকে।